দেখুন, প্রথমত আপনাদের বিয়ের বয়স কত? 1 বছর হয়নি, এই ফেব্রুয়ারি এই 23 থেকে তারিখে বড় প্রবলেম এটাই, হুম। মানে আপনাদের বিয়ের 1 বছর পূর্ণ হয়নি। 1 বছর পূর্ণ না হলে তাহলে ডিভোর্স ফাইল করা যায় না, আমি জানি। এটা একটা। দ্বিতীয় কথা হলো কি, স্ত্রী চলে যাওয়ার পর কিন্তু 1 বছর, মানে এদিকে বিয়েটা দেখা যায়, তাও বলা যায় যে বিয়ে 2 দিন পর চলে গেছে, দুই পক্ষের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে আবার করা যায়। আর অনেক, যদি আপনাদের রেজিস্ট্রি হয়েছে তাহলে ওখানে একটা প্রমাণ আছে, আপনি যে ব্যাক ডেটে অনেক কিছু দেখাবেন সেটাও পারবেন না, ঠিক আছে? আপনাদের বিয়ের কার্ড হয়েছে নিশ্চয়ই, বিয়ের কার্ড আছে, সেখানে এখানে কারচুপি করার কোনো জায়গা নেই। দুই পক্ষ যদি একমাত্র অ্যাডজাস্টমেন্ট থাকে তাহলে আপনি হয়তো বলতে পারবেন আমরা রেজিস্ট্রি পরে করেছি, বিয়ের 1 বছর দেখানো যায়। সেটা দুই পক্ষ, আইন আছে, আইনে যেমন ফাঁকপোক আছে সেটা উকিল বাবুরা বের করে দেন, যেটুকু আমার এক্সপিরিয়েন্স। কিন্তু এই মতো পরিস্থিতিতে আপনার কাছে কি কোনো নোটিশ এসেছে? না, আসেনি। ওনার ওই মেয়েটির কি বিয়ে হয়ে গেছে? না, হয়নি। কিন্তু একজনের সঙ্গে রিলেশনে ওর মা ঢুকিয়ে দিয়েছে। আমি আমার ওয়াইফকে ফেরত আনতে যাচ্ছি, এখন মান সম্মান অনেক সম্মানের চোটে দেখুন, আমি একটা আপনাকে, আপনি এসছেন অনেক দূর থেকে, তো আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, দুই পক্ষের মধ্যে বসে মীমাংসা করে নিন। আর এই বউটিকে যদি আপনি ঘরে নেন, রানার মতো কেস হবে। রানার কেস দেখেছেন, যেটা আমি সারা রাত ধরে, না ওটা দেখিনি, ওটা দেখবেন। রিসেন্ট কেস, মেয়েটি ছিল, বউটি ছিল হোমো, আমি ওখান থেকে তুলে নিয়ে এলাম, মেয়েটিকে বাপের বাড়ি দিলাম, বাপের বাড়ি গ্রামের লোকজন মেয়েটিকে ঢুকতে দিল না, ওখানে মারবে বলে তারপর শ্বশুর বাড়িতে তুললাম। ছেলেটিকে বলেছিলাম কিন্তু, পুরো ভিডিওটা দেখবেন, হ্যাঁ দেখবেন, গাড়ির সামনে বলেছিলাম যে রানা তুমি ভুল কাজ করছো, এই বউ কিন্তু থাকবে না, ইশারা করে বলে দিয়েছিলাম। ওই বউকে নিয়ে এলো, বউ আরও টাকা পয়সা সোনা গহনা নিয়ে আবার চলে গেল। এই রিসেন্ট একটু আগে ফোন করেছিল অ্যাডভোকেটকে, ওনাকেই ফোন করেছিল, উনি একজন অ্যাডভোকেট। ও ওকে ওর মা পরিচালনা করছে, লাস্টে আমার শুনুন, এই সংসারটা কিন্তু হবে না। আপনি যে বলছেন বউ আনার জন্য, ঠিক আছে, কারণ দাদা দেখুন আমি এখানে, না ভাই ভাই দেখুন আমি এখানে কিন্তু একটা ভালো মানুষকে পরিষেবা দিতে বসেছি, না ঠকানোর জন্য বসেছি, না বিজনেস করছি। হ্যাঁ, কাজ করতে গেলে অর্থ লাগে, সেটা আমি চেয়ে নিচ্ছি, চুরি করছি না, চিন্তাই করছি না, কনভেন্সও করছি না। তাহলে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি মানে নিশ্চয়ই আমি ডিসঅনেস্ট নই। আমি বলছি এই বউর পিছনে যদি 2 পয়সা খরচা করেন আপনি আনার জন্য, এটা কিন্তু আপনি লসে রান করবেন, ইন ফিউচার আপনার ভালো না। কারণ বউকে হয়তো নিয়ে আসা যাবে, কিন্তু বউ কিন্তু আবার চলে যাবে। ফ্যামিলি ভালো হতে হবে প্রথমত। মেয়ের ফ্যামিলি যদি ঠিক না থাকে, যে মা বাবা বিষ খাওয়ার অভিনয় করে মেয়েকে নিয়ে চলে যাচ্ছে, তাহলে সেই ফ্যামিলিতে যে আগামী দিন যে বিষ খেয়ে মরে যাবে না, আর কি মানে আছে? মৃত্যু নিয়ে যদি কেউ খেলা করে, তো সেখানে আজ 1 বার 2 বার 3 বার খেলা করলো ঠিক আছে, 4বার তো মরেও যেতে পারে অ্যাক্সিডেন্টলি। ওরা এতটা পাকা, ওরা মরার পার্টি না। লাস্টে লাস্টে ধরুন আমি চারিদিকে এত ছিচি হয়ে গেছিলো, আমি চারিদিকে কোনো জায়গায় মুখ দেখানোর জায়গা ছিল না, আমি লাস্টে আমি সুসাইড অ্যাটেম্প করেছি। কেউ তো আপনার, কেন? এ দেখুন, আমি আমি নিজের স্বীকারোক্তি দিয়ে সুসাইড অ্যাটেম্প করেছিলাম। সে কি সোশ্যাল মিডিয়ায়? হ্যাঁ, তারপর তা সত্ত্বেও কোনো ফোন কোনো কিছু না, আমাকে সব সব এমনি ব্লক করে রেখেছে। দেখাচ্ছি সাউন্ড দিন, পরেই আপনি সুইসাইড করেন? 15 মিনিটের জন্য রাস্তা বাঁচিয়ে দিয়েছে। ফাঁস লাগিয়ে দিয়েছিলেন? না, 240 টাকা ঘুমাতে দিলাম। ও খেয়ে লাইভে বসেছিলেন? না, লাইভে বসে তারপর খেয়েছি। এটা কি অনলিমি করেছেন? হ্যাঁ, অনলিমি করেছেন? এই দেখুন। আপনি এটা শিক্ষিত মানুষ হয়ে এই কাজটা কি করে করলেন? এটা কদিন আগে? 6 দিন আগে? আমি আমার জন্মদিনের দিন এক্সপেক্ট করেছিলাম তুমি পরশু দিন অব্দি হসপিটালে ছিলাম। কিছু একটা হ্যাঁ, পরশু দিন পর্যন্ত হসপিটালে ছিলাম। বলেছে আপনি কি শুধু এই মানসিকভাবে অসুস্থতার জন্যই সোশ্যাল মিডিয়াতে এসে বলেন, না এমনি আপনি কোনো সোশ্যাল মিডিয়াতে কিছু করেন? সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আমি চাকরি বাকরির ভিডিও এসব দিই। তাছাড়া তো এমনি আপনি ব্লগার ট্লগার নয়, না না, খালি ওই মানসিকভাবে মানে ডিপ্রেশনে চলে যাওয়ার পর এটা করেছেন হ্যাঁ টেস্ট থেকে। এইসব ভুল করে আপনি শিক্ষিত। ড্রেস শুধু দেখলাম মাঝখানে আমার মানে 78 দিন জবলেস ছিলাম, টাকা পয়সা কোনো কিছু ছিল না, ফ্যামিলির চাপ, মা বাবার চাপ সব চেপে, প্লাস আশেপাশে পাড়া প্রতিবেশী খিল্লি ওড়ানো। দেখুন একটা কথা বলি, আপনি যে সোশ্যাল মিডিয়াতে যে পোস্টটা করেছেন, সেটা আপনি করেছেন
কিন্তু আলটিমেটলি এখানে তো সাপোর্ট বেশি পাননি। এখন আমরা যদি সোশ্যাল মিডিয়াতে কোনো একটা কিছু করি, আমরা কিন্তু প্রচুর মানুষ আমাদের হয়তো খারাপটাও বলবে, ভালোটা করলেও বলবে, কারণ আমাদের কিন্তু পরিচিতি লেভেলটা অনেকটা বেশি, ঠিক লাখ লাখ মানুষ দেখেন, কিন্তু আপনাদের তো ফলোয়ার্স কম। কাকে সাক্ষী রেখে যাচ্ছেন? সবার প্রথম বলবো, কাকে সাক্ষী রাখছেন? 2-5 জনকে, যারা আপনাকে চিনছেন না। ওখানে আপনাকে কোথায় আপনাকে একটা ভালো বুদ্ধি দেবে তা না করে আপনাকে ওখানেও কারণ দেখাচ্ছে যে কি কারণে আপনার এই ঘটনাটা ঘটছে। মানুষের ব্যাপারটা বুঝেছেন তো? আমি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছি, আমিও কিন্তু সব কমেন্টের পাত্তা দিই না। দেখুন এখানে আপনি যে ওখানে ওই সময় অসুস্থ হয়ে গিয়ে যে ভিডিওটা করছেন, মানুষ আপনাকে কি বলবে ওখানে, যে সুইসাইড করেন না, আপনারা শিক্ষিত মানুষ, নিজে বেঁচে থাকেন, তা না করে তুমি তো প্রথমেই ভুল করেছো, কাজ দেখিয়ে দিল। আপনি এইসব কমেন্ট দেখলে আরও তখন মনে হবে সত্যি, মানে আরও ডিপ্রেশনে চলে যাবেন। মানুষ আপনাকে বাঁচাচ্ছে না, ওখানে মারছে। আমাদের সোশ্যাল মিডিয়া বাঁচাই, আমরা যেহেতু সমাজে কাজ করছি, মানুষ 2 পয়সা হলেও দিচ্ছে, ওখানে ন্যায্য কী করছি অন্যায্য কী করছি সেটা আমাদের বাঁচাই। কেস আপনার নামে আমি করলাম, আপনার নামে অন্য করলেন, পুলিশ কিন্তু বিচারক নয়, বিচার করবে আদালত। আমার উকিলবাবু থাকবেন, আমি দোষী না নির্দোষী আমার উকিলবাবুর মাধ্যমে মুভমেন্টের পর আমি পুরো ডিটেলসে বলেছি, কিছু প্রমাণও ছিল। ওর মা কি আমাকে বলেছে, বলছে ভিডিও মাটি চাটি করে দেবো। তুমি এখন কি চাইছো বলো? আমি আমার ওয়াইফকে ফেরত আনতে চাইছি। একটা কথা বলবো, ওটাই তো বললাম আপনাকে, এই ওয়াইফকে ফেরত এনেন না। যে ওয়াইফ সোশ্যাল মিডিয়া দেখার পরও আপনার খোঁজ নেয় না। ও দেখেনি, হ্যাঁ ব্লক করা দেখেনি। তাই দেখুন, উনি দেখছেন না, তারপরেও আপনি সোশ্যাল মিডিয়াতে এসে আপনি সুইসাইড করছেন। যদি কিছু দুর্ঘটনা ঘটে যেত, আপনার শরীর স্বাস্থ্য ভালো, যদি স্ট্রোকটাই হয়ে যেত। ডাক্তার এইটুকু বলছে যে মদ সিগারেট খাই না, এই কারণে 15 মিনিট আগে এসেছি বলে বেঁচে গেছি। বলে শোনো, এই যে কথাটা বলছো, এটা মন থেকেই বলছো নিশ্চয়। তুমি একটা জিনিস মানে মেন্টালি চিন্তা ভাবনা করো, যে তুমি যার জন্য এইসব করেছো, তোমার জেদ তাকে তোমার ফিরিয়ে নিয়ে আসো, ঠান্ডা মাথায় চিন্তা, তোমার জেদ মনে, কিন্তু যখন ও ফিরে আসবে তারপরে কি তুমি সংসার করতে পারবে? ও আমার সঙ্গে যদি 15টা মিনিট সঠিকভাবে সংসার করছিল, ওর মা যদি ম্যানিপুলেট না করতো। এখন ম্যানিপুলেটর হয়ে গেছে, এরপরে তুমি কি করবে? হ্যাঁ, সঠিকভাবে সংসার করছিল, এবং জানি যে ও এক জায়গাতেই দাঁড়িয়ে আছো। একটা জিনিস বলছি আরে শোনো, আমি এইটুকু জানি, ওকে যদি আবার কোথাও বিবাহ দেয়, ওকে বাঁচানো যাবে না, কারণ ও ডাক্তারের সঙ্গে যা সাজেশন নিয়েছি, ওর 30+ ওর যে বয়স হবে, ওর লিভার ট্রান্সপ্লান্ট করাতে হতে পারে। আপনার ওয়াইফকে দেখি, উনি একটা আত্মসম্মান বোধের জন্য এটা করছেন। মেয়েকে ফিরিয়ে আনলে তোমার ক্ষতি হবে। শুনুন, আপনার ইচ্ছে, আপনি বউ নেবেন কি নেবেন না, আমরা তো বলতে পারি না। সংসার বাঁধাটাই ধর্ম, সংসার ভেঙে দেওয়াটা ধর্ম নয়, বা কর্মের মধ্যেও পড়ে না। তবে আপনাদেরকে পুরো ক্লিয়ার কাট কথা বলে নেওয়াটা বেটার, যেটা আপনার ইন ফিউচারে যে জীবনটা আপনার আসছে সেটাকে বলে নিলাম। তাহলে কি হলো, আপনি তো অ্যাটলিস্ট বলতে পারবেন যে না, একজন অ্যাডভোকেটের সাথে কথা বলেছি, উনিও বুঝিয়েছিলেন, একজন দিদির সাথে কথা বলেছি, উনিও বুঝিয়েছিলেন, সঠিকটাই বুঝিয়েছিলেন। আগে যদি ওনাদের কথাটাই শুনতাম, তাহলে আজকে আমাকে এটা হতো না। কারণ আমার ওয়াইফের গাইনির প্রবলেম প্লাস হেপাটাইটিস বি। গাইনির প্রবলেম ডাক্তার বলে দিয়েছে 2 বছরের মধ্যে সন্তান না হলে ওর মা হতে পারবে না। আমি বলছি ঠিক আছে, টেক টাইম। ও বলছে আর 1 বছর টাইম দাও, তারপর সন্তান। আমি বলছি ঠিক আছে, টেক টাইম, যদি তারপরে যদি সন্তান না হয় তুমি আমার নামে দোষ দিত, অসুবিধা নেই। সব বুঝতে পারছি। এবার ধরুন মেয়েটা কতদিন গেছে ওখানে? এই অক্টোবরের সাথে না, অ্যারেঞ্জ ম্যারেজ। অক্টোবরে গেছে। ফোনে আর লাস্ট কত মানে কথাবার্তা লাস্ট কবে হয়েছে? নভেম্বরের 3-4 তারিখে। কোনো এমনি কোনো সিম আছে যে সিম থেকে বাড়িতে ফোন করতে পারবে না? না। শ্বশুর বাড়ির ফোনে, শ্বশুরের ফোনে সব জায়গা থেকে ব্লক করে গেছে। একবার ট্রাই করে দেখুন। সব জায়গা থেকে করেছি, একবার করে দেখুন, যদি ব্লক হয় তো ঠিক আছে, না হলে দেখুন না, একবার করে দেখুন। তাহলে আমরা শিখিয়ে দেবো সেভাবে একটুখানি কথা বলুন। নিজের সমস্যা নিজেকেই তো সমাধান করতে হয় প্রথমে। আমরা তো 3rd-person, আমরা তো আছি লাস্টে। নিজেকে নিজে শিখতে হবে সবার আগে। ব্লক করেনি। আপনি যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি এই সময় ব্লক করা আছে। 2বার রিং হয়েছে, ব্লক করেনি, কেটে দিল। ব্লক করেনি। আপনি যে ব্যক্তির
ওর ব্লকে হচ্ছে 2বার রিং হয়। হ্যাঁ, ওর ব্লক হলে ওর 2বার রিং হয়। ওর ফোনের সিস্টেমটা এরকম। শ্বশুর বাড়ির লোকের কাউকে সবাই থেকেই ব্লক করা। শ্বশুর বা শাশুড়ি এর মধ্যে অভিভাবক কে? ওর শাশুড়ির নাম্বারটাও এটা। ও, এখন এই ফোনটা শাশুড়ি নিয়ে করে মেয়ের বাড়ি কে? 20 কিলোমিটার দূরে। মানে দেখুন, সংসার করাতে গেলে হুমকি দিয়ে হয় না। আপনি যেমন একটা প্রথমে আপনি মানসিকভাবে ডিপ্রেশন থেকে উঠে এসছেন, বা 6 দিন আগে এরকম অসুস্থ ছিলেন, আপনি চট করে বলে দিলেন যে আমি ব্যাংকে এই যে আপনার সাথে আমি কিভাবে কথা বললাম, একটা পোলাইটনেস কথার মধ্যে না রাখলে কিন্তু আপনিও বুঝতেন না, সরিও চাইতেন না। এবার আমিও যদি আপনি কেন আঙুল তুলছেন তার মানে আপনিও উত্তেজিত হইতেন, কিন্তু আপনি কিন্তু মানসিকভাবে বিভ্রান্ত, আমি বিভ্রান্ত নই। তাহলে আমাকে ঠিক থাকতে হবে, আপনার ভুলটাকে আমাকে সুন্দরভাবে বোঝাতে হবে, তখনই না একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। কিন্তু আপনি ভুল করে যাচ্ছেন, আমিও ভুল করছি, ওখানে কিন্তু কোনো সম্পর্ক গড়ে ওঠারও নেই, সম্পর্ক ভেঙে যাবে। রাইট। এই জিনিসটা আমি এতদিন ধরে বোঝানোর চেষ্টা করেছি সবাইকে, যে ওরা ভুল করে যাচ্ছে। আমার মা আপনি একবার চেষ্টা করতে পারেন, আপনার যা সিচুয়েশন বা মানসিক পরিস্থিতি আমি বুঝতে পারছি, আপনি একবার পারিবারিক মীমাংসা একবার যেতে পারেন, ঠিক আছে? তবে আপনার একটা মানুষের, যেমন আমরা যেটা বলি, একটা মানুষের মৃত্যু ধরুন বাইরে সে কাজ করছে, কিন্তু ডেড বডিটা তারা বাড়িতে আনতে চায়। কেন আনতে চায়? কারণ তাদের পরিবারের আপনজন মানুষরা এটার জন্যই যে সত্যিই কি মরেছে, না হারিয়ে গেছে, বা কেউ কিছু করে দিল, না কোনো জায়গায় বিয়ে করে আছে, তার জন্য কিন্তু ডেড বডিটা আনার জন্য চেষ্টা করে। বিদেশ থেকেও কিন্তু ডেড বডি বাড়িতে এসছে মানে কান্নাকাটি করবে, শোকাহত হবে, তারপরে আস্তে 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 বুঝতে পারবে এই মানুষটি আর নেই। তারপরে নিজে আবার সেই একটা যে লাইফে আমরা লাইফস্টাইলে চলাফেরা করি সেইভাবে সাধারণ লাইফে এসে ফিরে যাবে। আপনার জীবনটাও যে জায়গায় এসেছে, যেহেতু আপনি একটা আত্মহত্যার পর থেকে উঠে এসেছেন, আপনিও মানসিকভাবে কিন্তু ওই জায়গাতেই রয়েছেন যে আমার ও আসুক, ও এলে আমি সুস্থ হয়ে যাবো, ও এলে 15 মিনিট কথা বললে আমার সাথে সংসার হবে। আপনার মধ্যে এটা চলছে। আপনি যদি, আপনাকে এখন আমরা বোঝালেও বুঝবেন না, সঠিক পথ দেখালেও বুঝবেন না, আপনি 6কে 9 দেখছেন, 9ই দেখতে হবে আমাকে, তাহলে আপনি এখন শিশু, আমরা অভিভাবক হিসাবে। কারণ মানসিকভাবে কেউ যখন বিপর্যস্ত হয়ে যায়, একটা ছোট মানুষও কিন্তু তাকে, একটা বাচ্চাও কিন্তু বুঝিয়ে দেয়, মা তুমি এখন ঠিক করছো না বা ভুল করছো। এবার আপনার যে মানসিক পরিস্থিতি, আপনি যেহেতু বারবার করে রিকোয়েস্ট করছেন যে আমি সামনাসামনি গেলে বা তারা কথা বললে আমার মনে হয় সংসারটা হবে, ওই ডেড বডি আনার মতো, ঠিক আছে? তো আপনি ওই জায়গাটা পর্যন্ত না পৌঁছালে আপনি আস্তে 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 একটা মানসিকভাবে অসুস্থ হতে থাকবেন। আপনার মধ্যে মনে হবে যেন ওইটা করলেই ভালো হবে, ওটা করলেই হবে। যখন আপনি একটা মানুষকে সবসময় লড়তে গেলে বা রাস্তা চলতে গেলে শেষ পর্যন্ত কি দেখতে হয়, শেষে কি আছে, বাঘ না ভাল্লুক না জল। আপনার সাথে আমি সহমত, আপনি যেটা করছেন, ঠিক আছে? মানে আমরা যেহেতু দেখুন, আমরা যেহেতু কাজটা নিচ্ছি, তো আমাদেরও তো পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকে বলা উচিত, কারণ আমরা ডিসঅনেস্ট পার্সন নই। আমি যেটা হবে ইন ফিউচার সেটা আপনাকে বলে দেবো। এইবার আপনি যদি বলেন না দিদি আমি জলটা খেলে অসুস্থ হয়ে যাবো, আমি চাটা খেলে সুস্থ হবো, আমি আপনাকে চাই দেবো, কিন্তু প্রথমে কিন্তু আমি বলবো জলটা খান, ঘামটা কম হবে। কিন্তু আপনি গরম চা খাচ্ছেন, আপনি গরম চাটা খেলে আপনার মনে হচ্ছে আপনি রিলিফ পাবেন। তো বোঝানোর পর যদি চাটা খান, তাহলে কিন্তু আপনি যদি অসুস্থ হন, আমি বলতে পারবো অ্যাটলিস্ট না আমি দিদি হিসাবে একজন ভাইকে সুস্থ করার জন্য জলটা দিচ্ছিলাম, ভাই গরম জোর করে চাটা খেলো। নিজের দিকটা তো পরিষ্কার থাকতে হবে। তো আপনার যে মানসিক পরিস্থিতি আমি বুঝতে পারছি, আপনি চাইছেন একবার ওখানে গিয়ে বসতে। তাও আপনি মানে ব্যাপারটা হলো এটাই, যেটা লাস্ট কথাটা, লাস্ট পয়েন্টটা, দুটা পয়েন্ট, সেটা হলো যদি না আসে, আমি এইটুকু জানি ওর মাকে যদি কথা বলতে না দেওয়া হয় 100% না আসবে। না আপনার সাথে স্ত্রীর কথা বলাবো সেটা বলছি না, ওর মা যদি মাঝখানে ব্যাকগ্রাউন্ড না দেয়, সেটা তো আমরা আছি, সেটা বলছি না। আমি বলতে চাইছি ধরুন সবসময় একটা জীবনে ব্যালেন্স রেখে তো একটা জীবন হয়, তো ব্যালেন্সের উপর ডিপেন্ড করে আপনি একটা রাস্তা চলছেন, আপনার কিন্তু ব্যালেন্স রাখতে হচ্ছে রাস্তা চলতে গেলেও। একটা পায়ে যদি ভর না থাকে, একটা পায়ে ভর থাকলে কিন্তু পড়ে যাবেন। তো বিষয়টা হলো কি, নেগেটিভ পজিটিভ থিঙ্কিং নিয়ে মানুষকে জীবনে এগোতে হয়। তাহলে আপনিও নেগেটিভ পজিটিভ থিঙ্কিং নিয়ে এগোবেন, তাহলে আমি বললাম পজিটিভ নিয়ে আপনি এগোন, পজিটিভ 90% রাখুন, আপনি 10% তো নেগেটিভ রাখবেন। আর আমাদের ক্ষেত্রে যেহেতু আমি আপনাকে বোঝালাম পুরো সমস্যাটা শুনে, আমি ওখানে 80% নেগেটিভ রাখলাম, 20% তো আমরা সংখ্যাটা জোড়ার চেষ্টা করব। এই যে আপনাদের সাথে যে পার্সেন্ট, মানে যে পার্সেন্টের কথা বলছি, তো আমার কথা হলো কি, আপনি ধরুন হলো না, সেই ক্ষেত্রে আপনার দ্বিতীয় পরিকল্পনা কি থাকবে? কারণ কাজটা তো সমাপ্তি করব, একটা মানুষকে আধমরা করে তো মেরে লাভ নেই, তার তো কষ্ট হবে। হয় মরলে ভালো করে মরুন, আর না হলে বাঁচলে ভালো করে বাঁচুন। তাহলে ডিভোর্স, মান সম্মান নষ্ট করলে আপনি ঘুমের ওষুধ খাওয়ার মতো। ডিভোর্স দিয়ে দেবো। হ্যাঁ, এইটাই আমি এটাও কিন্তু বলছি। আপনি লিখবেন।
ঠিক আছে, মানে আপনাকে বোঝাতে পেরেছি। অ্যাজ এ দিদি হিসাবে বলুন, একটা সমাজকর্মী হিসাবে বলুন, উনি একজন অ্যাডভোকেট হিসাবে বলুন, আমরা কিন্তু আপনাকে সুপরামর্শ দিলাম। এবার আপনার সেই বোধ শক্তিটুকু আছে, একটা ভালো শিক্ষিত মানুষ, আপনি ভালো একটা র্যাঙ্কে চাকরি করছেন, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা যেহেতু পয়সার জন্য কাজ করি না, এটা আমাদের বিজনেস নয়, আমরা সততা দিয়ে কাজ করি, তাই মানুষকে কনভিন্স করে ওই মানুষ এলো, মানুষের দুর্বলতার জায়গাটা খুঁজে ওই চট করে কাজটা নিয়ে নেবো এই নে বাবা ঠিক আছে, আমরা এই মানসিকতার মানুষ নই। সমাজকর্মী মানে হলো কি মানুষের উপকার করব। কর্মীটা কেন বললাম, 2 পয়সা আপনার কাজে আপনাকে খরচা করতে হচ্ছে। আমি পয়সা নিলেও প্রবলেম, পয়সা না নিলেও প্রবলেম। পয়সা নিলে কি প্রবলেম, মানুষ বলবে পয়সা নিচ্ছে কাজ করছে কি যে সমস্যা। পয়সা না নিলে আমি কি করে যাব, কাজ করতে পারবো না, এতজন মানুষ একবারের জায়গায় 2 বার 3 বার যেতে হতে পারে। তো সেই কারণে একটা যে আপনি যে টাকাটা খরচা করছেন আপনার নিজের জন্য, আমাদেরকে পেটে খাওয়ার জন্য নয়, সেই ক্ষেত্রে আপনার যে পরিশ্রম করে সংসার জোড়া লাগানোর চেষ্টা করছি বা একটা মানুষকে রিলিফ দেওয়ার চেষ্টা করছি, সেই কারণে যে অর্থটা না আমরা জলে না যাই, মোট কথা। তাহলে জলে না যাই বলেই আমরা চেষ্টা করি এসপার বা ওসপার, হয় তুমি ফেরো নাহলে তুমি বাদ দাও।